যে আইয়ুব খানের শাসনামলেও কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, এই আন্দোলনে ছিলাম, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজ্যাক শুধু না গুম করে ফেলা হয়েছে। শাসকের পরিবর্তন হয়েছে, মানুষের মনস্তাত্ত্বিক, সভ্যতার, রাজনীতির, শিক্ষার, চিন্তার, চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি। তো আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে তিনটা প্রধান গণ অভ্যুত্থান হয়েছে। ভাষা আন্দোলন একটা তীব্র আন্দোলন ছিল, সেটা একটা গণজাগরণ, সেটা একটা গণ অভ্যুত্থান ছিল, কিন্তু সেই গণ অভ্যুত্থানে কোনো শাসকের পরিবর্তন হয়নি। যে আইয়ুব খানের শাসনামলেও কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে। আদালতে লড়াই করে জামাত ইসলামকে সেখানে আবার বৈধতা অর্জন করে সেই পাকিস্তানি জামাত ইসলামকে রাজনীতি করতে হয়েছে। আপনারা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথে 6 ডিসেম্বর কিভাবে জনগণের বিপ্লব হলো, জনগণ, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একাকার হয়ে যায়। 90-এর গণ অভ্যুত্থান ছিল তার এক বিরল দৃষ্টান্ত দুনিয়ার ইতিহাসে। এবং সেই অভ্যুত্থানও কিন্তু শাসক পরিবর্তন হয়েছিল, তিনি পদত্যাগে বাধ্য হয়েছিল। আর একটা গণ অভ্যুত্থান যেটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বলি, ইতিহাসের আমি বলবো অত্যন্ত নিষ্ঠুর, নির্দয়, বর্বরতম পতিত ফ্যাসিস্ট এবং স্যাজিস্ট শেখ হাসিনা সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তাকে দুনিয়ার সমস্ত ফ্যাসিস্টের পতনের ইতিহাসে এক লজ্জাস্কর ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। ফলে এই 69, 90 আর 24 তিনটা গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে। আমরা এটাকে এখনো বিপ্লব বলি না। কেন বিপ্লব বলি না? কারণ এই বিপ্লব তখনই আমরা এটাকে বলতাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ, শাসকের পরিবর্তনের পরে প্রশাসন, রাষ্ট্র সংস্কার, শিক্ষা, সংস্কৃতি, মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল, আমরা অভ্যুত্থান হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক, সভ্যতার, রাজনীতির, শিক্ষার, চিন্তার, চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি। সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থান পর্যন্তই বলি, আমরা এখানে গণ বিপ্লব আমরা এখনো বলিনি। বিপ্লব হয়েছিল ইরানে, রেজা শাহ পাহলভি স্বৈর শাসকের বিরুদ্ধে ইরানের বিপ্লবী জনগণ, তাদের সাথে আমাদের আদর্শিক আকিদাগত পার্থক্যের ভিন্নতা আলাদা, কিন্তু আমি বলছি রেভলিউশনের স্পিরিটটা ইরানি জনগণ এমন ভাবে বুলেট, গুলি, অনেক স্বৈর শাসকের পরাশক্তির বিরুদ্ধে এমন ভাবে তারা রাস্তায় নেমে গেল। ইরানের সভ্যতা, ইরানের শিক্ষা, ইরানের সংস্কৃতি, ইরানের তমদ্দুন সবকিছুকে বদলে দিয়ে ইরান কিন্তু সেই 79-এর বিপ্লবের পর থেকে আজ 2024 পর্যন্ত একই চিন্তা আদর্শ ধারকের উপরে গোটা রাষ্ট্র প্রশাসন যন্ত্র তার মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে ইরান কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাকেই বলে একটা বিপ্লব। সব বড় বড় নেতাদের ধরতেছে, গ্রেফতার করতেছে, মামলা দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, তোমরা আর পারবা না। অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনার মরে যাওয়া ছাড়া ও বোধহয় বিদায় হবে না, এটা বলতো কিনা বলেন? কিন্তু না, আল্লাহ সত্য প্রমাণ করেছেন, ওর মরতে হয়নি। ওর নির্লজ্জ পরাজয় এবং নিষ্ঠুর, লজ্জাজনক, দুনিয়ার ইতিহাসে ন্যাক্কারজনক পতনের দৃশ্যকে বেঁচে থেকেই ওর 2 চোখ দিয়ে দেখতে হয়েছে। এখনই এই বিপ্লব হয়ে পারলো না 6 মাস, 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে। এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলনে ছিলাম, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এটা চিন্তাই করে লাভ কি? শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি এটা তো তোমার বক্তৃতা করে বলার দরকার নাই। ওই বিশ্ববিদ্যালয়, ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গুলির মুখে জীবন দিয়েছে, ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে, মিথ্যা লিখতে পারবে, কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না। ওটাই হচ্ছে কিন্তু আসল সত্য। ফলে এই কৃতিত্ব হাইজ্যাক করার দরকার নাই। তেমনি ভাষা আন্দোলনের ইতিহাসেও ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজ্যাক শুধু না গুম করে ফেলা হয়েছে। 48-এ তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, বিপি ছিলেন অরবিন্দ ঘোষ। তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে, এই অংশের আন্দোলনের
ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তাল আন্দোলন দেখে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন। লিয়াকত আলী খানের কাছে একটা মেমোরেন্ডাম, একটা স্মারকলিপি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা, এই অংশের মানুষের স্বাধিকারের কথা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছিল। সেই স্মারকলিপিটা ড্রাফট করেছিলেন মরহুম বিচারপতি আব্দুর রহমান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র অধ্যাপক গোলাম আজমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জাস্টিস আব্দুর রহমান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস হিসেবে সেই স্মারকলিপি অধ্যাপক গোলাম আজম নিজেই পাঠ করেছিলেন এবং লিয়াকত আলী খানের কাছে হস্তান্তর করেছিলেন। তো আজকের ইতিহাসগুলোতে ভাষা আন্দোলনের কত আর্টিকেল, কত বই, কত কি, এগুলো তো বলাই হয় না। আর ডাকসুর জিএস এর তালিকা থেকে গোলাম আজমের নামটাই মুছে ফেলা। তারা হচ্ছে এরাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায়, সত্যকে অস্বীকার করতে চায়, আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতিসত্তা, ইসলামী আদর্শ ঐতিহ্যের ধারক বাহক যারা, তাদের যে কোনো কৃতিত্ব হাইজ্যাক করে এরা কমিউনিস্ট বামপন্থী নাস্তিকদের ঘাড়ে তারা নিয়ে যেতে চায়। এখানকার শিল্পী সাহিত্যিকরা কলকাতায় গিয়ে মনে হয় যেন মধুচন্দ্রিমায় গিয়েছে। ওই যে তসলিমা নাসরিন বলেছে যে 47-এর সীমানাটা রাবার দিয়ে তুলে দিয়ে দুই বাংলাকে এক করে ফেলো। ওনারা অখণ্ড বাংলার স্বপ্ন দেখেন। আমাদের 55,126 বর্গমাইলের সীমানাটা ওনাদের পছন্দ হয় না। ভারতের নতুন লোকসভার যে ভবন করা হয়েছে, সেই ভবনে যে মানচিত্রে স্থাপন করা, যে সেখানে বাংলাদেশ, আসাম সহ সেই এক বিশাল অংশ নিয়ে এমন করে মানচিত্র রেখে দেওয়া হয়েছে, এগুলো প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তি। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, চরম সাম্প্রদায়িক কর্তৃত্ববাদী একটা প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে সেই বিজেপি। তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে। এই বাংলাদেশ গড়ার পেছনে কোন কারিগররা যেন প্রফেসর ইউনূসকে আপনারা মাথা নষ্ট করে ভুল বুঝিয়ে আরেকটি সেবা দাসের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত আপনারা দয়া করে করবেন না।